সকল সমস্যাগুলিকেই গুরুত্ব দিতে চাই সমানভাবে, তাহলে সমস্যার সমাধানে বিভিন্ন উপায় বেরিয়ে আসবে এবং এলাকার মানুষকে নিয়ে সমস্যার সমাধান করতে আমরা কাজ করতে পারবো। আমাদের সন্তানরা, আমাদের এলাকার মানুষ, আমাদের নারীরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা, তরুণ যুবকরা এই এলাকার মাঝেই ঢাকা 4-এর মধ্যেই তারা কর্মসংস্থান খুঁজে পাবেন এবং এখান থেকেই তারা জীবন জীবিকা অর্জন করতে পারে। 2018 নির্বাচনের 30শে ডিসেম্বর কিভাবে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমার বাবা এবং আমাকে কোপানো হয়েছে, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম মানুষের দোয়া, এলাকার মানুষের দোয়া। আমরা পবিত্র ইসলামকে ধারণ করি, আমরা পালন করি, আমরা লালন করি। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। ঢাকা 4 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য কি? অনেক অনেক ধন্যবাদ। আমি জয় টিভির সকল পর্যায়ের দর্শককে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি আমার প্রিয় ঢাকা 4 তথা শ্যামপুর কদমতলী মানুষের কাছে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনি জানেন যে আমি এলাকার সন্তান, আমি এলাকায় জন্মগ্রহণ করেছি। আমার বাবা এলাকা থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রয়েছে এবং এলাকার কর্মকাণ্ড করতে গিয়ে উনি জীবনের প্রায় বড় সময় উনি এলাকার মানুষের জন্য উনি কাটিয়ে দিয়েছেন। ছোটবেলা থেকে মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। যেহেতু এলাকার সন্তান, এলাকার অনেক সমস্যা আমি নিজে জানি। এলাকার মানুষ যেভাবে বিভিন্ন সমস্যায় দুর্ভোগ পোহাতে হয়, আমিও তাদেরই অংশ। দৈনন্দিন আমাকেও অনেক দুর্ভোগ পোহাতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত 18 বছর যাবত আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমি, আমার বাবা কয়েকবার কারান্তরীণ হয়েছি এবং এই এলাকার রাজপথ থেকে হয়েছি, জুরাইন থেকে হয়েছি, আমি শ্যামপুর থেকে গ্রেফতার হয়েছি। বারবার আবার মুক্তি পেয়ে আমি এলাকার মানুষের কাছে ফিরে এসেছি এবং এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমাকে অনেক সাহস দিয়েছে। আমি ছোটবেলা থেকে অভ্যস্ত মানুষের সেবা করা নিয়ে, কারণ আমার বাবা, আমার পরিবারের সদস্যরা, বিশেষ করে আমার দাদা, আমার বড় বাবা, তারা এলাকার মানুষের সেবা করেছেন আজীবন। তো সেক্ষেত্রে আমি তাদের সন্তান হিসেবে, আমি এলাকার সন্তান হিসেবে এই দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করতে গিয়ে মানুষের যে দুর্দশা, মানুষের যে বেদনা, মানুষের যে কষ্ট দেখেছি, আমি নিজেও এটির অংশ। আমি মানুষের সেবায় আমার বাকি জীবন আমি নিয়োজিত করতে চাই। একটি মানুষের কোনো কারণে আমি যদি উপকারে আসতে পারি এবং মানুষের একটি কষ্ট যদি লাঘব করতে পারে, আমি নিজেকেই ধন্য মনে করি। মানুষের সেবা করতে গিয়ে অনেক মানুষ, তাদের মুখে আপনি যে খুশি বা তার যে অনুভব, তার যে খুশিটা অনুধাবন করে, সেটা আমিও করি এবং আমার কাছে সবচেয়ে বেশি ওই বিষয়টাই আমাকে অনুপ্রেরণা দেয় যে একটি মানুষকে সহযোগিতা করলে তার যে মুখের হাসি, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি অনেকগুলি কারণের মধ্যে এটি একটি মূল কারণ যে আমি মানুষের উপকারে আসতে চাই, মানুষের দোয়া, ভালোবাসা অর্জন করতে চাই। এই জন্য আমি এই এলাকায় রাজনীতি করছি, মানুষের সেবা দেওয়ার জন্য। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা কোনটি বলে আপনি মনে করেন? দেখেন, ঢাকার 15টি আসনের মধ্যে আমাদের ঢাকা 4 তথা শ্যামপুর কদমতলী এলাকার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। নাগরিক সেবা একেবারে নেই বললেই চলে। এখানে বিভিন্নভাবে এলাকার মানুষকে সেবা বঞ্চিত করা হয়েছে। এখানে কোনো স্বাস্থ্য সেবা নেই, এখানে খেলার মাঠ নেই, কমিউনিটি সেন্টার নেই, জলবদ্ধতা অনেক বড় সমস্যা আমাদের এলাকার। আজকে মাদক ব্যবসায়ীরা এখানে যেভাবে আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সন্তানদেরকে মাদকাসক্ত করেছে। কিশোর গ্যাং আরেকটি বড় সমস্যা। আমাদের সন্তানরা অলস সময় তারা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পানির সংকটও দেখা দিয়েছে। সুপেয় পানির যথেষ্ট পানির পাম্প নেই এবং যথাসময়ে তারা পানি পাচ্ছে না। তাছাড়াও আমাদের এলাকায় এখন বিশেষ করে কদমতলী এলাকায় কবরস্থানের জায়গার সংকট দেখা দিচ্ছে। এখানে আমাদের স্বজনরা কেউ মৃত্যুবরণ করলে আমাদেরকে অনেক দূরে জুরাইন কবরস্থানে আসতে হয় কদমতলী থেকে। পাশাপাশি আমাদের এলাকায় আপনি জানেন যে স্বাস্থ্যসেবা একেবারে নেই বললেই চলে। অনেক খেটে খাওয়া মানুষ আমাদের এলাকার ভোটারগণ এলাকায় বসবাস করে থাকেন, কিন্তু একেবারে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এলাকায় একটি জেনারেল হাসপাতাল নেই। তাছাড়া এলাকার রাস্তাঘাটের অবস্থা তো একেবারেই জানেন যে বিগত 18 বছর যাবৎ কি হয়েছে।
বরঞ্চ 5ই অগস্টের পরবর্তী সময়ে আমরা অনেক চেষ্টা করেছি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে কথা বলে। আমাদের যেমন মুন্সিবাড়ির যে রাস্তাটা আছে, যেটা মিরহাজিরবাগ গিয়েছে, এই রাস্তাটার আমরা কথার মাধ্যমে বারবার তাদের কাছে যাওয়ার কারণে এই কাজটি শুরু করেছে। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আপনারা দেখছেন যে জুনাইনি মোড় থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত যে রাস্তার কি বেহাল দশা, বারবার এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আমাদের এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এটির বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বারবার তাদের কাছে গিয়েছি, আমরা গুরুত্ব এলাকার মানুষের যে চাহিদা সেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি এবং সে রাস্তার কাজটিও তারা ইতিমধ্যে শুরু করেছে। পাশাপাশি আপনার আলমবাগে দেখবেন যে বিগত কয়েক বছর যাবৎ আলমবাগের প্রবেশ পথ একেবারেই খুব খারাপ অবস্থায় ছিল, একেবারে পানি জমাট বাঁধা ছিল, সেখানকার মানুষের চলাচলে অনেক অসুবিধা ছিল। এই রাস্তাগুলির কাজ শুরু হয়েছে। আপনার মেডিকেল রোড 52 নম্বর ওয়ার্ডের কোনোদিন এলাকায় তারা যারা কমিশনার ছিলেন, যারা বিনা ভোটের এমপিরা ছিলেন, এই রাস্তার কাজ তারা করেনি, কারণ তারা প্রকাশ্যে বলে বেড়াতো এলাকার মানুষের কাছ থেকে তারা ভোট পেত না। তো সেই এলাকার রাস্তার কাজটিও আপনারা ইতিমধ্যেই শুরু হয়েছে, সিটি কর্পোরেশন শুরু করেছে জানেন। পাশাপাশি আসলে আমাদের এলাকায় কোনো ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই। এখানে যে ড্রেন নির্মাণ করা ছাড়া এখানে অনেক সময় রাস্তা নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে, এখানে দালান কোঠা এখানে গড়ে উঠেছে। সেটার ক্ষেত্রে শুষ্ক মৌসুমে আমাদের এলাকায় দুপুরবেলায় বিশেষ করে রাস্তাঘাটে পানি থাকে, মসজিদে পানি ঢুকে যায় নিচতলায়, বাড়িঘরে পানি ঢুকে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে যায়। সো দৈনন্দিন সমস্যা আমাদের এইগুলি। তাছাড়া আপনি জানেন যে এলাকায় কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। যারা আজকে জীবনের তাগিদে, আমাদের নারীরা, আমাদের বয়োজ্যেষ্ঠরাও কিন্তু তরুণদের পাশাপাশি আজকে আবার সেই চাকরিতে ফিরতে চাচ্ছেন। তারা জীবনের তাগিদে তারা অর্থ উপার্জন করতে চাচ্ছেন। তাদের জন্য একটি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তাদের যে প্রশিক্ষিত হওয়া দরকার, সেই প্রশিক্ষিত হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। সো সেখানেও তারা বঞ্চিত হচ্ছে। তাছাড়া এই এলাকায় আপনি জানেন খেলার মাঠ, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে খেলার মাঠ তো নেই, তারা অলস সময়টা পার করছে রাস্তার এই পাশ ওপাশ ঘুরে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বখাটে ছেলেদের নিয়ন্ত্রণে তারা চলে যাচ্ছে, কিশোর গ্যাংয়ের অংশ হচ্ছে, অথবা তারা মাদকাসক্ত হচ্ছে। আরেকটি এলাকার বড় সমস্যা হচ্ছে যে শ্যামপুরের একটি বড় অংশ জুড়ে যে এখানে হঠাৎ করে রাজুক হুকুম দখল করেছে মানুষের জমি জমা, এবং আরেকটি জায়গা আছে যে খাস মহল ঘোষণা করেছে। যুগের পর যুগ তারা উত্তরাধিকার সূত্রে তারা জমি জমা বন্টন করে আসছে পরিবারের কাছে, কিন্তু গত 8-10 বছর ধরে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এলাকায় পারিবারিকভাবে তারা পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়টিও একটি বড় সমস্যা আমাদের এলাকার। আরেকটা বিষয় হচ্ছে সন্ত্রাস এলাকায় আস্তানা গড়ে তুলেছিল। বিগত আমলের যারা ছিলেন, যে গুন্ডা পান্ডারা এলাকার মানুষকে শোষণ করেছেন, তারা তাদেরকে এখানে আস্তানা গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসীরা, এদেরকে কোনো না কোনোভাবে কোনো সাবেক যে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো না কোনোভাবে তাদেরকে লালিত পালিত করেছে, তাদেরকে এখানে আস্তানা গাড়ার সুযোগ করে দিয়েছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। সো আমরা যে সিদ্ধান্তে পৌঁছাতে চাই যে আমরা এদেরকে চিহ্নিত করব, যে এলাকার কারা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা এলাকার কোনো প্রভাবশালী পরিবার বা ব্যক্তিবর্গ যদি কোনো মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং অথবা কোনো সন্ত্রাসীকে লালিত পালিত করে বা আশ্রয় প্রশ্রয় দেয়, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এবং এই 3টা শ্রেণী, যে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, এদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। ইতিমধ্যে আপনারা জানবেন যে এলাকার মানুষের বিভিন্ন তথ্যের সংগ্রহের তথ্য আমাদের কাছে দেওয়ার কারণে আমরা পুলিশকে সহায়তা করেছি, আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি। সেটার মাধ্যমে ইতিমধ্যে আমাদের এলাকার কয়েকটি বড় বড় মাদক ব্যবসায়ীকে তারা গ্রেফতার করেছে, এবং আরও কিছু আছে যারা পলাতক অবস্থায় আছে। সেই ক্ষেত্রে দেখেন এলাকা অনেক সমস্যায়, শুধু 1টি 2টি 3টির কথা আপনারা সাংবাদিক ভাইরা বলেন যে 3টি প্রধান, আসলে আমাদের এলাকার সমস্যা অনেকগুলি বড়। কোনোভাবে 1, 2, 3-এর মধ্যে ফেলা যাবে না। আমি মনে করি সকল সমস্যাগুলিকেই গুরুত্ব দিতে চাই সমানভাবে, তাহলে সমস্যার সমাধানে বিভিন্ন উপায় বেরিয়ে আসবে এবং এলাকার মানুষকে নিয়ে সমস্যার সমাধান করতে আমরা কাজ করতে পারবো। তরুণ ভোটারদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? অ্যাবসলিউটলি। দেখেন, আজকে যেভাবে আমরা এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি, সেটি তো একেবারে আমাদের তরুণরা, আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা এই আন্দোলনের
মূল জায়গায় ছিল, তারা নেতৃত্ব দিয়েছে। আমাদেরকে পিছনে যেতে হবে যে আজকে আমাদের যারা পড়ার টেবিলে থাকার কথা তারা রাজপথে কেন নেমে আসবে। চাকরির কোঠা নিয়ে তারা প্রথম প্রতিবাদ শুরু করে এবং আজকে যে বৈষম্য, আজকে বৈষম্য সমাজের সব জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে আমাদের তরুণদের, আমাদের সন্তানদেরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আজকে আমাদের বাবা মারা যখন আজীবন, তাদের সারা জীবন যে ত্যাগ স্বীকার করে থাকেন তাদের সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে, কিন্তু দেখা গিয়েছে বিগত সময়গুলিতে আমাদের সন্তানরা যথাসময়, অনেক মেধাবী সন্তানরাও আছে, তারা যথাসময় চাকরি না পেয়ে তারা হতাশাগ্রস্ত হয়েছে। পরবর্তীতে তারা বিভিন্নভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে হয়রানির শিকার হয়েছে, হেয় হয়েছে এবং তারা পরবর্তী সময় অনেকেই দেখা গেছে মাদকাসক্ত হয়ে গেছে। তো আমরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য, যারা মাদকাসক্ত হয়েছে, যারা কিশোর গ্যাংয়ের সদস্য হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা এলাকায় পাঠাগার নির্মাণ করতে চাই। যেই পাঠাগারে আপনি বিভিন্ন জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা, তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার বিষয়ক প্রশিক্ষণ, ধর্মীয় বিষয়ক প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ আপনারা সেখানে করতে পারবেন। এবং সেখানে শুধু আমাদের তরুণ যুবকরা বা শিক্ষার্থীরা নয়, সেখানে আমাদের নারীরা, আমাদের বয়োজ্যেষ্ঠরাও সেখানে যেতে পারবেন। এবং এই যে সবাই যদি এখানে একটি মনোরম পরিবেশে বসার সুযোগ পায় এবং যে অভিজ্ঞতা আমাদের তো বয়োজ্যেষ্ঠদের কাছে আছেন, মুরব্বীদের কাছে আছেন, সেটি যদি আমাদের তরুণদের সাথে তারা শেয়ার করার সুযোগ পায় এবং আমাদের তরুণরা সেটা যদি গ্রহণ করে, আমি মনে করি যে এলাকায় একটি বন্ধন তৈরি হওয়ার, আবার নতুন করে সূচনা তৈরি হবে। এবং এই বন্ধন তৈরি হওয়ার ফলে এলাকার মধ্যে যে তরুণ প্রবীণদের মাঝে যে গ্যাপটি আছে, যে দূরত্ব আছে, এটা কমে আসবে এবং তরুণ প্রবীণরা মিলে এলাকায় শাসন ব্যবস্থায় এবং সকল বিষয়ে আমি মনে করি একত্রে কাজ করতে পারবে। এছাড়াও আমাদের এলাকা অনেক শিল্পাঞ্চল আছে, যেখানে আমাদের খেয়াল করে দেখবেন, আজকে যদি যান সেখানে দেখবেন যে বেশিরভাগ ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এলাকার ভোটাররা, আমাদের এলাকার সন্তানরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের সাথে অথবা মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষ, আমরা সবার সাথে কথা বলে আমরা চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানগুলি কিভাবে আবার সচল করা যায়। এই সচল করার মাধ্যমে আমাদের সন্তানরা, আমাদের এলাকার মানুষ, আমাদের নারীরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা, তরুণ যুবকরা এই এলাকার মাঝেই, ঢাকা 4-এর মধ্যেই তারা কর্মসংস্থান খুঁজে পাবেন এবং এখান থেকেই তারা জীবন জীবিকা অর্জন করতে পারবেন। নারীদের নিরাপত্তা ও কর্মসংস্থানে কি পদক্ষেপ নেবেন? জি দেখেন, আমি কিছুক্ষণ আগে প্রশিক্ষণ কেন্দ্রের কথা বলেছিলাম। যুব বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন সময় দেশের যে কোনো প্রান্তে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং কিছু কিছু এলাকায় আপনি দেখবেন যে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমার একটি উদ্যোগ থাকবে যে আমাদের এই ঢাকা 4 একটি স্থায়ী, এই 3টি মন্ত্রণালয়ের অধীনে একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র কিভাবে নির্মাণ করা যায়। যদি আমরা সক্ষম হই তাহলে আমাদের নারীরা, বিশেষ করে আজকে জীবনের তাগিদে, আজকে আমাদের নারীরা কিন্তু শখে কেউ বাড়ি থেকে বের হয় না, প্রয়োজনে তারা ঘর থেকে বের হয় এবং তাদের জীবন জীবিকার প্রয়োজনে তারা, আমাদের নারীরা আজকে চাকরির খোঁজে আছে। সো তাদেরকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যাতে প্রশিক্ষিত করা যায় এবং তারা যাতে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা স্বনির্ভর হতে পারে, সেই বিষয়ে তো আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করব। এর পাশাপাশি যে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা যে পাঠাগার নির্মাণ করতে চাচ্ছি, এই পাঠাগারও কিন্তু আমার নারীরা অংশগ্রহণ করবে, সেখানেও তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। এবং আমাদের এই এলাকায় যে ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ আছে সেগুলি চালু করার মাধ্যমে, যে গার্মেন্টগুলি বন্ধ আছে সেগুলি চালু করার মাধ্যমে আমাদের নারীরাও এখানে চাকরি বা কর্মসংস্থান খুঁজে পাবে এবং তাদের বিষয়ে, বিশেষ করে আমাদের নারীরা, আমাদের মা বোনেরা, আমাদের কন্যা সন্তানদের জন্য একটি নিরাপদ ঢাকা 4 গড়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভূমিকা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের যে শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাচ্ছি। আমরা দেখেছি যে এর আগে রাজনৈতিক দলের, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের এমপি, কমিশনাররা তারা মানুষের উপরে এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি, আমি একটি জায়গা তৈরি করতে চাচ্ছি যেখানে আমাদের এলাকার মুরব্বীরা, আলেম সমাজের প্রতিনিধিরা, যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন তারা, আমাদের নারীরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের খেটে খাওয়া মানুষের যে বড় অংশটি, তাদেরকে সহ একটি জায়গা তৈরি করতে চাই। এবং আমাদের রাজনীতিবিদরা যে এখানে প্রকাশ্যে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত হবে এবং এই যে এই মানুষগুলি সিদ্ধান্ত উপনীত হবে কিভাবে আমরা সমাধান করব এবং আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। সেটির মাধ্যমে যেটি হবে যে এলাকার মানুষের কাছে ক্ষমতা ফিরে যাবে এবং এলাকার মানুষ 10 মিলে সিদ্ধান্ত নেবে, সেখানে রাজনৈতিক কোনো প্রভাব বিস্তার করার সুযোগ থাকবে না। তো সেই ক্ষেত্রে যেটা আমি বলেছি যে কিশোর গ্যাং
মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলেছি। আমরা যদি এই দুটি বিষয় বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের নারীদের জন্য, বিশেষ করে আমাদের কন্যা সন্তানদের জন্য একটি নিরাপদ ঢাকাচার হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি। দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত রাজনীতি গড়তে আপনার অবস্থান কি? আমি এইমাত্র বললাম যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে এবং সেক্ষেত্রে আমরা সামাজিকভাবে মহল্লায় মহল্লায় যে কমিউনিটি পুলিশিং থাকে, সেই ক্ষেত্রে আমরা এলাকার যে বিশেষ ব্যক্তিরা বসবাস করে, বিশেষ করে মুরব্বী শ্রেণী, জ্ঞানীগুণী মানুষ বসবাস করে, তাদেরকে সামনে এনে তাদের মাধ্যমে এলাকার কমিউনিটি পুলিশিং যে কমিটিগুলি গঠন করা হয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য, আমরা সেটির উদ্যোগ গ্রহণ করব, যাতে একমাত্রই যারা এলাকায় গ্রহণযোগ্য মানুষগুলি আছে তাদেরকে দিয়ে করার জন্য। সেই ক্ষেত্রে সন্ত্রাস দমনে একেবারেই আমাদের ভূমিকা থাকবে, আমাদের শক্ত ভূমিকা থাকবে এবং আমরা এলাকা থেকে সন্ত্রাস দমন করার বিষয়ে অগ্রাধিকার দিব। প্রশাসনের সাথে এলাকার মানুষের সাথে যাতে একটি সমন্বিত উদ্যোগ থাকে সেইটির বিষয়ে আমি গুরুত্ব দিব এবং যাতে সবসময় একটি যোগাযোগ থাকে এলাকার সাথে, প্রশাসনের সাথে, যাতে কোনো সন্ত্রাসীর এলাকায় ঠাঁই না পায়। আর আমি তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা যদি প্রশ্রয় দিয়ে থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। দেখেন, বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি, তার মানে তাদের যে মনের ইচ্ছা, তাদের পছন্দ, তারা ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারেনি এবং তাদের ভোটাধিকার প্রয়োগ না করার কারণে বা না করতে পারার কারণে এখানে যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল এরা জবাবদিহিতার আওতায় ছিল না এবং সেটার কারণে তারা লুটপাট করে বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে পালিয়ে গেছে। আজকে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আজকে জাতি অধীর আগ্রহ নিয়ে বসে আছে এবং 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ 2026-এ যে নির্বাচনটি হবে বলে আমরা আশা করছি, যেটির দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এবং একটি উৎসবমুখর পরিবেশে উদ্দীপনা নিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এই ভোট দেওয়ার মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি প্রতিষ্ঠা করবেন যারা তাদের কাছে জবাবদিহিতার আওতায় থাকবে এবং তারা স্বচ্ছতা নিশ্চিত করবে। জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি মনে করি এবং আমি এলাকার সন্তান হিসাবে আমি সবসময় এলাকার মানুষের কাছেই থাকবো। এলাকার মানুষ 24 ঘন্টায় যে কোনো সময় আমাকে পাবে। আমি কোনোদিন এলাকা ছেড়ে যাইনি, আমি অন্য এলাকা থেকে এখানে এসে বাড়িঘর করিনি। আমার 14 পুরুষে এলাকার, আমার বাবা এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আমি দীর্ঘদিন এলাকার মানুষের সাথে কাজ করছি। এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছেন। আমি যদিও বিভিন্ন সময় গ্রেফতার হয়েছি, বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। আপনি জানেন 2018 নির্বাচনের 30শে ডিসেম্বর কিভাবে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমার বাবা এবং আমাকে কোপানো হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম মানুষের দোয়া, এলাকার মানুষের দোয়া। আমরা কিন্তু পালিয়ে যাইনি, আমরা কিন্তু আবারও এলাকায় ফিরত এসেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি তাদের সন্তান হিসাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত ঢাকা ছাড়া আমি গড়ে তুলব। এখানে যত প্রশাসনিক বিষয় থাকবে এবং সরকারের বিভিন্ন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড থাকবে সেটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা দুর্নীতিমুক্ত করার ইনশাল্লাহ আমার একটা সচেষ্ট ভূমিকা থাকবে। ইসলামী মূল্যবোধ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে সমন্বয় করবেন? দেখেন, আমরা সবাই এই দেশের 99 বা 98 ভাগ আপনার মুসলমান এই দেশে বসবাস করে। তো সেই ক্ষেত্রে আমরা যারা বিএনপি নেতা কর্মীরা আছি আমরা 99.99% মানুষ আমরা সবাই মুসলমান। আমরা পবিত্র ইসলামকে ধারণ করি, আমরা পালন করি, আমরা লালন করি এবং আমরা আল্লাহ পাকের পরকালের বিচারকে বিশ্বাস করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা তার দেখানো পথ, তার যে পবিত্র হাদিস শরীফ আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় জীবন জীবিকা করার চেষ্টা করি। বিএনপি সবসময় যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি কখনো ইসলাম বিরোধী আইন প্রতিষ্ঠা হতে দেয়নি এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আবার ঘোষণা দিয়েছে এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব উনিও ঘোষণা দিয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কোনো ইসলাম বিদ্বেষী কোনো আইন প্রতিষ্ঠা হতে দেবে না। এবং যদি আপনারা পিছনে ফিরে তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই সংযোজন করেছিলেন প্রথম এবং আল্লাহর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সংবিধানে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের দিনের প্রচারকে সুন্দর এবং
নিরাপদ রাখার জন্য আমরা মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ববোধ, আমরা ছোটবেলা থেকে আমাদের ধর্মীয় শিক্ষকরা আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে সামনে রেখেই আমরা চেষ্টা করব। আমাদের সচেষ্ট ভূমিকা থাকবে যে রাষ্ট্রীয় কাজ এবং ধর্মীয় কাজ যাতে একটা সমন্বয় থাকে, এবং রাষ্ট্রের যত আইন প্রণয়ন হবে সেটি যাতে অবশ্যই আমাদের কোরআন সুন্নাহর আলোকেই প্রতিষ্ঠা হয়। বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখেন, আমরা বিগত 18 বছর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছি। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের দেশের মানুষ, আমাদের দলের অগণিত নেতাকর্মীরা খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। সেখানে আমরাও হতে পারতাম, বাট আল্লাহ পাকের ইচ্ছায় আমরা বেঁচে আছি। এই একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। আমাদের জীবন থেকে 18 বছর চলে গেছে। আমরা বারবার দেশের মানুষের, এলাকার মানুষের বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। কেন ভোটাররা অন্যদের বাদ দিয়ে আপনাকেই ভোট দেবেন? আমি এলাকায় জন্মগ্রহণ করেছি, আমি এলাকার সন্তান। এই বিগত 18 বছর যাবৎ আমি আপনাদের সামনেই ছিলাম। আমি আপনাদের মাঝ থেকে আমি গ্রেফতার হয়েছি, আবার আপনাদের মাঝেই ফিরে এসেছি। আমাদের এলাকার মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমার বাবা এলাকার দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন। এলাকা একটি গ্রাম অঞ্চল ছিলেন 1991 সালে। এই গ্রাম থেকে শহরের যে সূচনা, এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ এলাকায় করেছিলেন। অগণিত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা নির্মাণ হয়েছে সেই সময়কালে। পানির পাম্প স্থাপন থেকে আমাদের এলাকার গ্যাস লাইন প্রতিস্থাপন শুরু থেকে সকল কাজ বিএনপির আমলেই হয়েছে। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের কাছেই যেতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, এবং আপনাদের উপকারে এসে আমি আপনাদের দোয়া অর্জন করতে চাই, এবং আপনাদের ভালোবাসা অর্জন করার মাধ্যমে আমি মনে করি যে আমার জীবনে সার্থকতা আসবে, এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তোবা মানুষের উপকারে আসার ফলে আমাকে মাফ করে দিতে পারেন।